এই ১০০ দিনের পথ চলা, ১০০ দিনের অনুপ্রেরণা, অঙ্গীকার, ভালোবাসা এবং আগামী দিনের পাথেয় আমি TV9 নেটওয়ার্কের MD CEO শ্রী বরুণ দাসকে অনুরোধ করব মঞ্চে এসে এই মুহূর্তে কিছু বলার জন্য, যা আমাদের আগামী দিনের পাথেয় হবে, অনুপ্রেরণা হবে। স্যার প্লিজ। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, এখানে উপস্থিত সমস্ত বিশিষ্ট অতিথিরা, আপনাদের সবাইকে TV9 বাংলার পক্ষ থেকে স্বাগত জানাই। শুভেন্দুবাবু, আপনি আপনার বিজি শিডিউলের মধ্যে থেকে সময় বার করে আমাদের সাথে আজ TV9 বাংলার রাজবদলের ১০০ দিনে এসেছেন, এজন্য আমরা অত্যন্ত বাধিত। আমরা কিন্তু, আমার পার্সোনাল ওপিনিয়ন হলো, কোনো সরকারের ১০০ দিনের রিপোর্ট কার্ড নিয়ে আলোচনা করতে আসেনি। যদিও শুভজিৎ বলল ১০০ দিনটা একটা ওয়ান অফ দ্য মাইলস্টোনস, কিন্তু সরকারের ক্ষেত্রে এটা অতটা কিন্তু সিগনিফিক্যান্ট মাইলস্টোন নয়। তবে এটার একটা রেলিভেন্স আছে, আই উইল কাম টু দ্যাট। কিন্তু সর্বোপরি আমার মনে হয় আমরা যেই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা একটা হিস্টোরিক্যাল মোমেন্ট। পশ্চিম বাংলার নতুন ইতিহাসের একটা অধ্যায় শুরু হয়েছে। ইতিহাস লেখা হয়নি, কিন্তু কলম কাগজ ছুঁয়েছে। এর আগেও বাংলা এরকম একটা সংকটময় মুহূর্তের মধ্যে দিয়ে গিয়েছিল। সেটা অবশ্য ছিল অবিভক্ত বাংলা, ১৯ শতক, দেশ পরাধীন, সমাজে বাল্যবিবাহ, সতীদাহ, একদিকে কুসংস্কার, অন্যদিকে নিউ এডুকেশন, মডার্ন এডুকেশন অ্যান্ড সায়েন্স নতুন জানলা খুলে দিচ্ছে। এরকমই একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল বাংলার নবজাগরণ। রামমোহন আমাদেরকে কুসংস্কারকে প্রশ্ন এবং প্রত্যাখ্যান করতে শেখালেন, সতীদাহের বিরুদ্ধে লড়লেন। বিদ্যাসাগর শেখালেন সবচেয়ে বড় শিক্ষা, যে সমাজের নিয়মের আগে কিন্তু মানুষ। নারী শিক্ষা আর বিধবা বিবাহের জন্য সমাজের জন্য লড়লেন, সমাজের সঙ্গে লড়লেন। এরপর বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, সাহিত্য থেকে বিজ্ঞান, থট লিডারশিপ থেকে এন্টারপ্রেনার, সমস্ত দিকে বাংলা শুধু নিজে বদলায়নি, গোটা ভারতকে পথ দেখিয়েছিল। কিন্তু আজকে পশ্চিমবাংলার চ্যালেঞ্জটা পসিবলি আরও বড়, কারণ পৃথিবীটা অনেকটা এগিয়ে গেছে আর বাংলা বোধহয় দিনের পর দিন পিছিয়ে পড়েছে। যেমন ধরুন 1960-61-এ contribution to Indian GDP from Bengal used to be 10.5%. 2023-24-এ সেটা নেমে এসে দাঁড়িয়েছে 5.5%-এর মতো। যদি পার ক্যাপিটা ইনকামও ধরেন, ন্যাশনাল অ্যাভারেজের থেকে বেঙ্গলের অ্যাভারেজ প্রায় 30% বেশি ছিল 1960-61-এ। 23-24-এ সেটা এসে ন্যাশনাল অ্যাভারেজের থেকে 15% নিচে এসে গেছে। আমাদের প্রায় 7% পপুলেশন, কিন্তু 23-24-এ FDI contribution to Bengal was only 0.4%. আর হায়ার এডুকেশনে এনরোলমেন্টের কথা যদি ধরি, ন্যাশনাল অ্যাভারেজ অ্যাবাউট 27%, আর বেঙ্গলের অ্যাভারেজ 21%। এরকম অসংখ্য স্ট্যাটিস্টিক্স আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, গত 1.5 দশকে বোধহয় পশ্চিমবাংলা তার সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে। ইনভেস্টমেন্ট ইন ইন্ডাস্ট্রি, হেলথ সেক্টর, এডুকেশন, অ্যাডমিনিস্ট্রেশন এবং সর্বোপরি প্রশাসনের উপর মানুষের ভরসা, প্রতিটি জায়গায় সমস্যা জমতে জমতে পাহাড় প্রমাণ হয়েছে। অথচ পশ্চিমবাংলায় ট্যালেন্টের অভাব ছিল না, কালচারের অভাব ছিল না। আমাদের জিওগ্রাফিক অ্যাডভান্টেজ কিন্তু বদলায়নি, কিন্তু বদলেছিল গভর্নেন্স। দুর্নীতি আর অরাজকতা বোধহয় পশ্চিমবাংলাকে অধঃপতনে শেষ ধাপে নিয়ে গেছে। আর আমার মনে হয় এটা কোনো ব্যক্তি বিশেষের মতামত নয়। 2026-এর জনাদেশ 208টি সিটের জয় বোধহয় এই জনাদেশকেই পরিষ্কার করে দেখায়। ইন আ কর্পোরেট ওয়ার্ল্ড এই ধরনের সিচুয়েশনটাকে
বলা হয় টার্ন অ্যারাউন্ড সিচুয়েশন। মানে একটা কোম্পানি ধরুন বছরের পর বছর লস করছে, প্রফিটেবিলিটি কোনো সম্ভাবনা নেই, রেভিনিউ নেমে যাচ্ছে, ভালো লোকেরা ছেড়ে চলে যাচ্ছে, ফাইন্যান্সেস আর ইন আ মেস। কোম্পানি হয় টার্ন অ্যারাউন্ড করতে হবে অথবা বন্ধ হয়ে যাবে। এইরকম সময় কোম্পানি একজন টার্ন অ্যারাউন্ড সিইওকে খোঁজে, সে প্রসেস সিস্টেম সমস্ত বদলায়, সমস্ত নিম্নমুখী গ্রাফগুলোকে ঊর্ধ্বমুখী করার চেষ্টা করে, কোম্পানি টার্ন অ্যারাউন্ড করে। পশ্চিমবাংলার অবস্থাটা অনেকটা সেরকম। তবে একটা কর্পোরেট ওয়ার্ল্ড বন্ধ হলে, শাটডাউন হলে কোম্পানিটা বন্ধ হয়ে যায়, হ্যাঁ কিছু লোক তার চাকরি হারায়, কিন্তু দেশকে তো বন্ধ করা যায় না। দেশ যদি টার্ন অ্যারাউন্ড না করে তাহলে অর্থনীতি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে মানুষের দুর্ভোগ এবং হতাশা অনিশ্চয়তা বাড়তে থাকে। আর আমার মনে হয় আজকে পশ্চিমবাংলা শুধু অর্থনীতি নয়, পশ্চিমবাংলার বাঙালির বাঙালিয়ানাই এক অস্তিত্বের সংকটের মুখে। আমাদের কাছে এটা একটা পয়েন্ট অফ নো রিটার্ন। তাই শুভেন্দুবাবু, আপনি আজ পশ্চিমবাংলার শেষ আশা, শেষ ভরসা। আজ পশ্চিমবাংলা আপনার দিকে তাকিয়ে আছে এক নবজাগরণের নূতন অধ্যায় লেখার জন্য। হ্যাঁ আমি জানি আপনি আমি কথাটা পছন্দ করেন না, আপনি টিম ওয়ার্কে বিশ্বাস করেন, এটা আপনার বড় মনের পরিচয়। কিন্তু আমরা এটাও জানি, the team is only as good as the leader. The leader leads and then the team can only build. শুভেন্দুবাবু, আমরা সবাই জানি ইতিহাস আপনি লিখবেনই। ইতিহাসের প্রথম অধ্যায়ে যে স্পিড, ডেডিকেশন, এফিসিয়েন্সি আর রেজাল্টস আপনি দেখিয়েছেন, তাতে বাঙালির আশা আরও বাড়িয়ে দিয়েছে। ফিরে আসি 100 দিনের প্রসঙ্গে, এটা একটা রেলিভেন্স আছে। আমার মনে হয় 100 দিনের রেলিভেন্সটা শুরু হয়েছিল 1933-তে, যখন আমেরিকান প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ক্ষমতায় আসেন। একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে আমেরিকা যাচ্ছিল, আনএমপ্লয়মেন্ট প্রায় 25%, ব্যাংকিং সিস্টেম ভেঙে পড়ছে। সেই সময় তিনি ক্ষমতায় এসে একটা কংগ্রেসের অধিবেশন ডাকেন। সেই অধিবেশনটা 100 দিন চলেছিল, 9 মার্চ থেকে 16 জুন অবধি। ওই সময় 15টি ল্যান্ডমার্ক ল উনি এফেক্ট করেছিলেন এবং একটা ডিসাইসিভ এক্সিকিউটিভ ডিসিশন নিয়েছিলেন। 16টা বড় কাজ হয়েছিল। 100 দিনে কিন্তু ডিপ্রেশন শেষ হয়নি, কিন্তু কনফিডেন্স ফিরে আসে, টার্ন অ্যারাউন্ডের মেশিনারি কাজ করতে শুরু করে, দেশ আবার চলতে শুরু করে। 100 দিনের তাৎপর্য বোধহয় সেখানেই। কিন্তু সেদিন আমেরিকার সামনে ছিল ইকোনমিক কোলাপস, আর পশ্চিমবাংলার সামনে আজকে একটা অ্যাকিউমুলেটেড স্ট্রাকচারাল ডিক্লাইন। ক্রাইসিসের ধরনটা আলাদা, কিন্তু টার্ন অ্যারাউন্ডের আর্জেন্সি বোধহয় সবচেয়ে বেশি। আপনি প্রথম 100 দিনে যে লাইটনিং স্পিডে কাজ করেছেন শুভেন্দুবাবু, তাতে আমার মনে হয় এফডিআরের প্রেসিডেন্টকেও পিছনে ফেলেছেন। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় কথা হলো, আপনি মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সবকটি রাখবার জন্যই বদ্ধপরিকর। তার ক্লিয়ার ইন্ডিকেশন আপনি 100 দিনে দিয়েছেন। আপনার সরকারের প্রতিশ্রুতি ছিল 6 পিলার্স অফ গভর্নেন্স: সুরক্ষা, সেবা, স্বাস্থ্য, শিল্প, সীমান্ত, সুশাসন। প্রথম 100 দিনে কিন্তু সমস্ত ক্ষেত্রে আইন শৃঙ্খলা, নারী সুরক্ষা, ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট, রিভাইভাল, ফেন্সিং অ্যান্ড সীমান্তে ফেন্সিং, ন্যাশনাল সিকিউরিটি, বিএসএফকে জমি দেওয়া, কিংবা নতুন ক্রিমিনাল ল ইমপ্লিমেন্টেশন, প্রত্যেক কটা ক্ষেত্রেই প্রোগ্রেসের যে গতি আমরা দেখেছি তা সত্যি আনপ্রেসিডেন্টেড। সর্বোপরি টুডে শুভেন্দু অধিকারী ইজ দ্য বিগেস্ট ক্রুসেডার এগেনস্ট করাপশন। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই কোনো চিফ মিনিস্টার এইরকম ভেঞ্জেন্সের সাথে করাপশনের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করেছেন বলে আমার তো মনে পড়ছে না। পশ্চিমবাংলা তাই নবজাগরণের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার আশা প্রকাশ করছে, আশা দেখতে পাচ্ছি। তবে আমি মনে করি শুধু স্বপ্ন দেখলেই শিখরে পৌঁছানো যায় না। এই রিবিল্ডিং বাংলার কাজটা শুধু মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকারের নয়, প্রত্যেকটি মানুষকে পশ্চিমবাংলার কাঁধে কাঁধ লাগিয়ে এই জার্নিটায় অংশগ্রহণ করতে হবে। আর আমার মনে হয় একটা মাইন্ডসেট চেঞ্জের প্রয়োজন আছে। মাইন্ডসেট চেঞ্জটা হবে উই কান্ট থেকে ক্যান উই,
ক্যান উই থেকে উই ক্যান, অ্যান্ড ফ্রম উই ক্যান উই উইল। অর্থাৎ এখনকার যে হতাশার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেখান থেকে সম্ভাবনা থেকে প্রত্যয় বা কনভিকশন, এবং সেই কনভিকশনকে কার্যে পরিণত করার দায়িত্ব প্রত্যেকটা বাঙালির। আমি আগেও বলেছি, আমার মনে হয় আমরা বাঙালিরা একটা সময় অ্যাসপিরেশন আর গ্রিড এটার মধ্যে গুলিয়ে ফেলেছিলাম। আমরা অ্যাসপিরেশনকে একটা গ্রিড ভেবে উচ্চাশা করতে ভুলে গিয়েছিলাম। কিন্তু গ্রিড ইজ ব্যাড, বাট অ্যাসপিরেশন ইজ হোয়াট ড্রাইভস পিপল, যেটা স্বপ্ন দেখতে সাহায্য করে। আর দুটো পার্থক্যটা আমার মতে হলো, যখন অ্যাসপিরেশনটা ইজ নট ব্যাকড বাই হার্ড ওয়ার্ক অ্যান্ড কম্পিটেন্স, মানে উচ্চাশা যদি যোগ্যতা আর কঠোর পরিশ্রম দিয়ে ব্যাক না হয়, ওটাকে লোভ বলে। আজকে বাঙালিদের উচ্চাশাটা জাগাতে হবে। শিক্ষা শুধু ডিগ্রি হলে হবে না, এমপ্লয়েবিলিটিতে কনভার্ট হতে হবে। আর ওয়াই অনলি জব সিকার? ওয়াই কান বেঙ্গলি স্টার্ট বিকামিং জব প্রোভাইডার্স? সংস্কৃতি শুধু সেলিব্রেশন থাকলে হবে না, ক্রিয়েটিভ ইকোনমি এবং সফট পাওয়ারে কনভার্ট করতে হবে। এক কথায় বলতে গেলে বাঙালির গর্ব সমৃদ্ধিতে কনভার্ট হতে হবে। 100 দিনে ইতিহাস লেখা যায় না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার হাতের লেখাটা কিন্তু আমরা সবাই পরিষ্কার পড়তে পাচ্ছি। আসুন এবার মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুনে নিই ইতিহাস রচনার এই যাত্রায় আগামী পথটা উনি কেমনভাবে দেখছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে আরও একবার স্বাগত। জয় হিন্দ, বন্দে মাতরম।